পঞ্চায়েতে দুর্নীতি রুখতে এবার নয়া দাওয়াই। পঞ্চায়েতে দুর্নীতিতে জিরো টলারেন্স। প্রধানদের হাতে, পঞ্চায়েত প্রধানদের হাতে থাকবে না কোনো আর্থিক ক্ষমতা। পঞ্চায়েতে সরকারি আধিকারিকের হাতে আর্থিক ক্ষমতা, সরকারি আধিকারিকের হাতেই থাকবে সমস্ত আর্থিক ক্ষমতা। 125 দিনের কাজ শুরু হতেই বড় পদক্ষেপ রাজ্যের। কারণ আমরা বারবার দেখেছি বিগত সরকারের আমলে এই পঞ্চায়েত প্রধানরাই বিভিন্ন দুর্নীতির মূলে ছিলেন। এবার তাই তাদের হাতে নয়, সরকারি আধিকারিকদের হাতে যাবতীয় আর্থিক ক্ষমতা। পঞ্চায়েতে আইন সংশোধনে অর্ডিন্যান্স বা বিলের সম্ভাবনাও থাকছে। তৃণমূল আমলে দুর্নীতির জেরেই বন্ধ ছিল 100 দিনের কাজ, আর এবার তৃণমূল আমলে সেই দুর্নীতির জেরে নতুন পদক্ষেপ। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, আমরা দেখেছিলাম যে এই পঞ্চায়েত লেভেলে যারা নেতারা, সেই অর্থে পঞ্চায়েত প্রধান যারা, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। সেই আবাস হোক, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কাটমানি হোক, এবার তাতে জিরো টলারেন্স। কি কি নির্দেশিকা এলো? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আমাদের রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতের প্রধান, অর্থাৎ যে প্রথম স্তর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 অনুযায়ী আর্থিক ক্ষমতা দেওয়া রয়েছে। কি আর্থিক ক্ষমতা? 100 দিনের কাজের আর্থিক ক্ষমতা দেওয়া আছে। 15th ফিনান্স কমিশন, অর্থাৎ যাকে বলা হয় পঞ্চদশ অর্থ কমিশন, সেই অর্থ কমিশনের টাকা নিয়ে তাদের আর্থিক ক্ষমতা দেওয়া আছে। এমনকি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে টেন্ডার করার মতো ক্ষমতা দেওয়া রয়েছে। এই ক্ষমতা দেওয়ার পরেই দেখা গেছে যে বিভিন্ন সময় এই ক্ষমতার অপব্যবহারও হয়েছে। আর্থিক ক্ষমতা দেওয়া থাকলেও টাকা ট্রান্সফার হয়ে যায় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ যাকে আমরা বলি ডিবিটি, প্রশাসনিক ভাষায় যাকে বলা হয়, সেই ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হয়ে যায়। কিন্তু তার জন্য অনুমোদন লাগে গ্রাম পঞ্চায়েতের প্রধানের। আর এবার রাজ্য সরকার সেই আর্থিক ক্ষমতাই গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে তুলে নিতে চাইছে। তার বদলে পঞ্চায়েত দপ্তরেরই যারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে প্রত্যেকটি পঞ্চায়েতে, তাদের হাতে এই আর্থিক ক্ষমতা দিয়ে দেওয়া হবে। উড়িষ্যাতে বর্তমানে এই মডেলে 125 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে টাকা দেওয়া হয় এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমেই দেওয়া হয়েছে। এবার এ রাজ্যেও ঠিক একই মডেলেই এই গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নিয়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের হাতে আর্থিক ক্ষমতা দিয়ে দেবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু এর জন্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 সংশোধন প্রয়োজন রয়েছে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে গিয়েছিল যে কেন্দ্রীয় সরকার এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 অ্যামেন্ডমেন্টের জন্য কোনো বদল করতে পারে। কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তর জানিয়ে দিয়েছে না, এটা রাজ্যের বিষয়, তাই রাজ্যকেই করতে হবে। সেই কারণে এ রাজ্য সরকার উড়িষ্যার উদাহরণ তুলে ধরেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। তখন কেন্দ্রীয় সরকার বলেছিল যে উড়িষ্যার মতো করেছে, তাই এ রাজ্যও যাতে এ রাজ্যকেই করতে হবে, কেন্দ্র এখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। এবং তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে এই গ্রাম পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নেওয়ার জন্য একটা স্থায়ী সমাধানের প্রয়োজন। আর সেই স্থায়ী সমাধানের জন্যই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 সংশোধন আনছে রাজ্য সরকার। সূত্র মারফত খবর, এই সংশোধন আনার জন্য অর্ডিন্যান্স জারি করা হতে পারে বা বিধানসভায় বিল আকারে পেশ করা হচ্ছে। এবং এই সংশোধন আনা জরুরি হয়ে উঠছে কোথাও গিয়ে কি এর পেছনে একটা জোরালো কারণ যে এই দুর্নীতি পঞ্চায়েত লেভেলে হয়েছিল বলেই 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল? দাদা, একদমই একাধিক কারণ এর পিছনে রয়েছে। প্রথমত দেখছো, সরকার পালাবদলের পর যারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদে বর্তমানে রয়েছেন তারা অনেকেই কাজ করছেন না, তারা ফাংশন করছেন না, এমনকি পদত্যাগ করেছেন। তাদের জায়গায় বিডিওদের দিয়ে কাজ করানো হচ্ছে। দ্বিতীয়ত, একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও কাজ করছেন। কারা কাজ করছেন? যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছে, এবং সেই দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস সরকারের সময় কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছিল। রাজ্যে 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হয়েছে, কিন্তু সেই 125 দিনের কাজের ক্ষেত্রে যাতে এই দুর্নীতির গন্ধ কোথাও না আসে, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত দপ্তরকে। সেই নির্দেশ দেওয়ার পরেই এবার উড়িষ্যা মডেলকে সামনে রেখেই রাজ্য সরকার এই আইনে সংশোধন আনছে। অবশ্যই এর পিছনে কারণ
দুর্নীতির অভিযোগ ওঠা এবং সেই কারণে 2022 সালে এ রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া। শুধু তাই নয়, আবাস যোজনা থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ হয়েছিল, কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে সরাসরি আর্থিক ক্ষমতা থাকে এই 100 দিনের কাজের টাকা দেওয়া নিয়ে, এমনকি টেন্ডার করা নিয়েও গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে ক্ষমতা থাকে। আর সেই ক্ষমতাই এবার সরকারি আধিকারিকদের হাতে রাজ্য সরকার দিতে চাইছে। উড়িষ্যায় বর্তমানে এই স্ট্যাটাসেই কাজ হয় এবং সেখানেই এবার এ রাজ্যেও এই একই পদ্ধতিতে কাজ করবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, তেমনটাই নবান্ন সূত্রে খবর। একেবারেই, এবং এই পঞ্চায়েত লেভেলে যে দুর্নীতিগুলো এতদিন ধরে হয়েছে তার মধ্যে আমরা দেখেছিলাম যে মূলত এই যে সরকারি প্রকল্পের টাকা তছরূপ, যেহেতু এর এই সমস্তটাই থাকতো প্রধানদের হাতে, সে কারণে টাকা তছরূপ, তার উপর কাটমানি নেওয়া, এছাড়া স্বজন পোষণ, এবং যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সোমরাজ রেজ করলো তা হলো টেন্ডারে দুর্নীতির একটা সম্ভাবনা, সেগুলো থাকছে না। সাম্প্রতিক সময়ে যে পদ্ধতি আমরা দেখলাম 125 দিনের কাজে, সেখানে পঞ্চায়েত দুর্নীতি রুখতে এবার নয়া দাওয়ায়, পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স, সরকারি আধিকারিকদের হাতেই থাকবে সমস্ত আর্থিক ক্ষমতা। একশো দিনের কাজের জামানা শেষ, এবার থেকে 125 দিনের কাজ। মনরেগা এখন থেকে ভিভিজি রামজি, উপকৃত হবেন বাংলার 2.5 কোটির বেশি জব কার্ড হোল্ডার। 100 দিনটা এখন 125 দিনের হয়ে গেছে। আমরা আগামী জুলাইয়ের 1 থেকে 125 দিনের জিরামজি শুরু হবে। মনরেগা অতীত, 100 দিনের কাজ অতীত। বুধবার থেকে শুরু 125 দিনের কাজ। ভিভি জি রামজি, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন। এতদিন 100 দিনের কাজ পেতেন জব কার্ড হোল্ডাররা, এবার থেকে তারা পাবেন 125 দিনের কাজ। বাংলায় এই প্রকল্পের সুবিধে পাবেন 2,56,00,000 জব কার্ড হোল্ডার। গ্রামীণ অর্থনীতির শিরদাঁড়া ছিল 100 দিনের কাজ। গরিব খেটে খাওয়া মানুষের রোজগারের বড় ভরসা। রাজ্যে পালাবদলের পর গতি আসে 100 দিনের কাজে, এবার 125 দিনের কাজ। এই প্রকল্পে কেন্দ্র দেবে 60% টাকা, রাজ্য দেবে 40% টাকা। আপাতত কেন্দ্রের বরাদ্দ 8,508 কোটি টাকা, রাজ্যের বরাদ্দ 5,672 কোটি টাকা। বীরভূমের সাঁইথিয়ায় শুরু ভিভিজি রামজির কাজ, সূচনায় হাজির বিজেপি বিধায়ক। তাজপুর, সেই তাজপুরে জি রামজির প্রকল্প 125 দিনের কর্মসংস্থান, এই কর্মসংস্থানের আজকে শুভ দিন। কাজের উদ্বোধন হলো, 125 দিন কাজ সকলেই পাবেন। তৃণমূল জামানায় এই 100 দিনের প্রকল্পে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, যার জেরে এই প্রকল্পে টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। আপনারা জব কার্ডে টাকা পেয়েছেন? না, দেয় না আমাদের, নেতারা খেয়ে নিয়েছে। জব কার্ড আমি পাইনি, 5 বছর 6 বছর তারপরে জব কার্ডটা দিয়েছে, টাকা কোনোদিন পাইনি। না, আমরা টাকা পাইনি। আমাদের 18,000-এর মধ্যে 4,000 টাকা দিয়েছে, বাদ বাকি টাকা বাকি আছে। পঞ্চায়েতে গেছি, ব্যাংকে গেছি, টাকা ঢুকলেই দিব তাই বলে দেয়নি। ক্ষমতায় এসেই দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। জব কার্ড হোল্ডারদের ফেস অথেন্টিকেশন চালু হয়, ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করা হয়, নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডেরও নির্দেশ দেয় সরকার। কাজ হবে কিন্তু দুর্নীতি হবে না, এটাই এই সরকারের নীতি। নিউজ 18 বাংলা। আর দেখুন, এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল প্রধান। জালে তৃণমূল পরিচালিত বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের পঞ্চায়েত প্রধান, তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার পঞ্চায়েত প্রধান। কথা বলবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, পঞ্চায়েত প্রধান তিনি কোথায় কোথায় কিভাবে তোলাবাজি করতেন, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আসছে? দেখো, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে বাঁকুড়ার যে জমায়ড়ি থানায়, এবং সেই কারণেই গঙ্গাজলের যে পঞ্চায়েত প্রধান, সেই
অভিজিৎ সিংহকে আজকে গ্রেফতার করা হয়েছে। বাবাইয়ালিপাড়া পুলিশ গ্রেফতার করে এবং তাকে যে ভারতীয় ন্যায় সংহিতার 308 ধারা তোলাবাজি মামলায় রিজু করা হয়েছে এবং তার বিরুদ্ধে এই অভিযোগেই তাকে গ্রেফতার করে তাকে করে তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে যে 7 দিনের পুলিশ হেফাজত চাইছে বাবাইয়ালিপাড়া পুলিশ এবং তার বিরুদ্ধে এই পালাবদলের পর থেকে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যেখানে তিনি তোলাবাজি করেছেন এবং সেই তোলাবাজির অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে এমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। বেশ। নিউজ গ্রেফতার বোলপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের ভাই। ভোট পরবর্তী অশান্তি তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। বোলপুর থানার পুলিশের জালে ওসমান শেখ। ওসমান শেখ এই ঘটনাগুলোয় কি তার যোগ স্পষ্ট করব। সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন, মাফ করবেন, ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো একদমই যেটা বলে রাখবো, বোলপুরের যে পৌরসভা তার যে ভাইস চেয়ারম্যান ওমর শেখ, তার ভাই উসমান শেখ, তাকে কিন্তু গত রাত্রে বোলপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। মূলত গ্রেফতারের কারণ কি, 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, সেই ভোট পরবর্তী হিংসার পরপরই বেশ কিছু মানুষের কাছ থেকে এই উসমান শেখ তাদেরকে বাড়ি ঢুকতে দেওয়া বা পাড়ায় ঢুকতে দেওয়া এই সমস্ত বিষয় দেখিয়ে প্রচুর পরিমাণে টাকা অর্থাৎ কাটমানি তারা নিয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ এবং সেই বিষয়ে বেশ কিছু অভিযোগ বোলপুর থানায় লিখিত আকারে জমা পড়ে। তার ভিত্তিতেই কিন্তু পুলিশ গত রাত্রে এই উপপৌরপতি তার ভাই উসমান শেখকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে। ওকে। আর এদিকে হিঙ্গলগঞ্জে দেখুন, 8 বছর পর দখলমুক্ত জমি আর মুখে এভাবেই চওড়া হাসি, জমি ফিরে পেয়ে খুশি অবসরপ্রাপ্ত সেনাকর্মী। হিঙ্গলগঞ্জে শান্ডেল বিলেতে জমি দখলের অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি অনুপম থাকবেন আমাদের সঙ্গে। হিঙ্গলগঞ্জে 8 বছর পর দখল মুক্ত জমি, কথা বলবো, অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে দীর্ঘ 8 বছর পর নিজেদের জমি ফিরে পেলেন প্রাক্তন সেনাকর্মী। তিনি এর আগে তৃণমূলের আমলে কিন্তু একাধিকবার বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে স্থানীয় বিধায়ককে কিন্তু বারবার জানিয়েছে, স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে, কিন্তু কোন রকম সুরাহা হয়নি। অবশেষে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের দ্বারস্থ হওয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী এবার পুলিশ প্রশাসন কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। পুলিশের পক্ষ থেকে আজকে তার যে সম্পত্তি, সেই সম্পত্তি 8 বছর পরে তাকে ফিরিয়ে দেওয়া হলো এবং এই নিয়ে কিন্তু শুধু যে এই যে শরদিন্দু মণ্ডল যে সেনাকর্মী, তিনি না, এনার পরিবার এবং এলাকার মানুষ কিন্তু রীতিমতো খুশি যে একজন সেনাকর্মী তার যে সম্পত্তি দখল করে নিয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা, সেই সম্পত্তি আবার তার থেকে ফিরে পেলেন। এই নিয়ে কিন্তু এলাকার মানুষ এবং এই যে সেনাকর্মী তার পরিবার লাড্ডু বিতরণ করছে এবং আনন্দের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। বেশ। কর্মাধ্যক্ষ মহাবীর আমবাড়িয়া বাড়ি। এরকম কোর্টের কাগজ আমার বাঁ পকেটে থাকে, তারপরে আমি পুলিশের কাছে যাই, পুলিশ অনেক সময় পরে আসে, এসে আবার দিকে চলে যায়। কোর্টের আদেশ অনুসারে আমি দখল পেয়েছি, তাই আজকে জমি চাষ করছি। সেই খুশিতে আমি লাড্ডু বিতরণ করেছি। বর্তমানে অনেক আনন্দিত। সংস্কারের জন্য বরাদ্দ কোটি টাকা, অভিযোগ তারপরও দশা ফেরেনি পুকুরের। কচুরি পানায় এখনো ঢেকে কৌশল্যা। এবার পুকুর বাঁচাতে মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছে খড়গপুর। খড়গপুরের কৌশল্যা, এখানেই কৌশল্যা পুকুর। নামেই পুকুর, জলের দেখা মেলে না। কৌশল্যা ঢেকেছে কচুরি পানায়। চারপাশে আগাছার জঙ্গল, ঘাটের গায়ে ফাটল, সংস্কারের অভাবে বেহাল দশা পুকুরের। অনেক অনুষ্ঠান হয়েছে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, মুখে ভাত বাড়ি, বিভিন্ন জায়গা থেকে কৌশল্যা এলাকা থেকে সবাই এসে এখানে ঘরটর ডুবিয়ে নিয়ে যেত, ঠাকুর পুজোর ঘট উঠতো। আমরা চাইছি আমাদের আগের পুকুর যেমন ছিল সেরকম আবার ফিরিয়ে দেওয়া হোক, সুন্দরভাবে যেমন আমরা ইউজ করতাম, বসতাম। আমাদের এখানটার একটা আলাদা সৌন্দর্য ছিল। কৌশল্যার হাল বদলের চেষ্টা যে অতীতে হয়নি তেমনটা নয়। 2021 তৃণমূল জামানা পুকুরকে নতুন সাজে সাজিয়ে তোলার পরিকল্পনা হয়। গ্রিন সিটি প্রকল্পে পুকুর সংস্কারের জন্য বরাদ্দ হয় 1,28,00,000 টাকা।
সেই সময় পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার। টাকা বরাদ্দ হওয়ার 1 বছর পর তৃণমূল ছেড়ে দেন তিনি। পুকুর সংস্কারের কাজ শুরু হয়েও মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যায়। অভিযোগ, তোলাবাজি এবং কাটমানির জেরেই কাজ আর এগোয়নি। প্রথমে কিছুদিন ধরে আপনার মেশিন এলো, জলটা মারলো, দিয়ে হঠাৎ করে মেশিনও গায়েব, সবকিছু গায়েব। চেয়ারম্যান যিনি আছেন কল্যাণী ঘোষ, ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে প্রতিবাদ করলাম যে আমাদের পুকুরটার কি হবে। উনি বললো কৌশল্যা পুকুরের টাকার 1 কোটি টাকা তো প্রদীপ সরকার এই ঘোটালা করে চলে গেছে, আমি কি করব। কন্ট্রাক্টরকে ফোন করলে কন্ট্রাক্টর বললে, দাদা আমি আপনাদের ওখানে কি কাজ করব, 25 নম্বর ওয়ার্ডে তো সবাই মাথা, সবাইকেই পয়সা দিতে হবে, আমি কাজটা কি করব। সংস্কার 2021-এ শুরু, 2021-এই শেষ। অথচ কৌশল্যা যেমন ছিলেন তেমনই রয়ে গেলেন। গত 5 বছরে কচুরি পানাই পরিচয় প্রাচীন এই পুকুরের। কারো বাড়িতে কেউ মারা যায়, ঘাট কাজ হয়, সবার মাঙ্গলিক কাজ এখানেই হয়। ইভেন অন্নপ্রাশন থেকে শুরু করে সেই ঘাটটার অবস্থা আগে আপনি দেখুন, পুকুরটার দিকে তাকান, তাকিয়ে ছবি উঠিয়ে দেখুন কি কন্ডিশন করে গেছে। পুকুরের এমন বেহাল অবস্থার দায় কার? কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও কেন কাজ এগোলো না? এই প্রশ্নে কাজিয়া প্রাক্তন বনাম বর্তমান পুরো চেয়ারম্যানের মধ্যে। যে চেয়ারম্যান ছিলেন ওনার আমলে টাকা এসেছিল, সেই টাকায় কিছুটা কাজ করে পরিষ্কার করে বন্ধ করে দিয়েছে। আবার লোকে ওই এলাকার লোকরা বাধা দিয়েছিল, কারণ এক সাইডের রাস্তাটা যদি ভেঙে যায় সেইভাবে কাটা হয়েছিল। সেই গিয়ে আমরা পাড়ার প্রতিবেশীদেরকে নিয়ে আমরা সেইভাবে কাজ করার জন্য বলেছি। আর কৌশল্যা পুকুরের সৌন্দর্যের জন্য গ্রিন সিটি প্রকল্পে আমি টাকা এনেছিলাম, সেই টাকায় অলরেডি কাজ শুরু হয়েছিল। কাজ শুরু হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই আমি চেয়ারম্যান হিসাবে সরে যাই। আমি যখন কাজ করেছি আমার মনে নেই, সামান্য কিছু পেমেন্ট হতে পারে, তো পুরো বাকি টাকাটা তো মিউনিসিপ্যালিটিতেই থাকবে। চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেলে কি টাকা চেয়ারম্যান সাথে নিয়ে যাবে? টাকা তো ওই মিউনিসিপ্যালিটিতেই থাকবে। কেন এখন কাজ হলো না সেটা তো ওই বলতে পারবে। পুকুর বাঁচাতে এবার একজোট স্থানীয় বাসিন্দারা। পালা বদলের পর মুখ্যমন্ত্রীর উপর ভরসা, কৌশল্যা সংস্কারের দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বাসিন্দারা। কৌশল্যার এই পুকুরের সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল 1,28,00,000 টাকা, সেই টাকা গেল কোথায়? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তরজাও তুঙ্গে হয়েছে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের মধ্যেই। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতার রাস্তা লেনিনের নামে কেন? এমনই প্রশ্ন তুলছে বিজেপি। সরব সাংস্কৃতিক কর্মীদের একাংশ। পালা বদলের বাংলায় এবার লেনিন স্মরণের নাম বদলের জোরালো দাবি। যার সঙ্গে ভারতের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, যে ভারত নামটা জীবনে হয়তো মুখে আনিনি, যে ভারতবর্ষ বলে একটা দেশ আছে কিনা সেটাও জানতো কিনা আমি জানি না, তাকে এত গৌরবান্বিত করার এখানে প্রয়োজনটা কি? বিজেপি জন্মের আগে থেকে লেনিন স্মরণী, আসলে কোনো কাজ নেই। তৃণমূল একই কাজ করেছিল, নাম বদলাও, রং বদলাও। টিপু সুলতান মসজিদকে বাঁ হাতে রেখে ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত যে রাস্তা, তার নামই লেনিন সরণি। রুশ বিপ্লবে বলশেভিকদের নেতা ভ্লাদিমির লেনিন, তার নামেই কলকাতায় রাস্তা। ব্রিটিশ আমলে এই রাস্তার নাম ছিল ধর্মতলা স্ট্রিট। 1969 সালে যুক্ত ফ্রন্ট সরকারের আমলে ধর্মতলা স্ট্রিট হয়ে যায় লেনিন সরণি, ভ্লাদিমির লেনিনের নামে। এই যুক্ত ফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। অনেকে বলেন, বাম আমলে নেতারা মাছ ভাত বললে কর্মীরা শুনতেন মার্ক্সবাদ। বামপন্থা মিশে গিয়েছিল বাঙালির আটপৌরে জীবনে। তাই কলকাতায় যখন লেনিনের মূর্তি বসানো হয়, হয়তো কেউই প্রশ্ন তোলেননি। এই কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না, বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম
রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। পালা বদলের বাংলায় এবার লেনিন সরণির নাম বদলের দাবি। বিজেপির প্রশ্ন, কলকাতার বুকে কেন লেনিনের নামে রাস্তা থাকবে? বাংলার ইতিহাসে কিংবা বাংলার সংস্কৃতিতে লেনিনের অবদান কি? যার সঙ্গে ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি, যে ভারত নামটা জীবনে হয়তো মুখে আনিনি, যে ভারতবর্ষ বলে একটা দেশ আছে কিনা সেটাও জানতো কিনা আমি জানি না, তাকে এত গৌরবান্বিত করার এখানে প্রয়োজনটা কি? রবীন্দ্রনাথকে অনুসরণ করে বলছে আমরা বিদেশিতে অনেক পুজো করলাম, এবার দেশের ঠাকুরের পুজো পাক না। লেনিন সরণির নাম পরিবর্তন হবে, ওটাই বুদ্ধদেব বাবুর নামে হলে আমাদের তাতেও কোনো আপত্তি নেই। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি সজল বাবুকে, উনি তখন তৃণমূল ছিলেন যখন জ্যোতি বসু নগরের নামটাকে ওরা বদলে দিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের নাম করা উচিত তো বটেই, করতেই পারে। বিধাননগর নামটা জ্যোতি বোস দিয়েছিলেন, ওটাকে বলে গণতন্ত্র, গণতন্ত্রের বোধ। জ্যোতিবাবুর নামে যেমন নগরের নাম থাকাটা স্বাভাবিক ছিল, ওরা ভেঙে দিয়েছে, তেমন করে বুদ্ধবাবুর নামেও নিশ্চয়ই নাম হতে পারে। বহু বিদগ্ধ মানুষজন আছেন যাদের বাঙালি সমাজে কলকাতা পশ্চিমবাংলায় প্রচুর কন্ট্রিবিউশন আছে। তাকে শ্রদ্ধা জানিয়ে যদি রাস্তা হয় তাহলে পরবর্তী প্রজন্ম সেই রাস্তার নাম দিয়ে সেই মানুষটিকে মনে রাখবে। লেনিন, হোচিমিন, এই ধরনের যাদের নামে রাস্তা আছে, বিগত বাম জমানায় মূলত এটা হয়েছে। এই নামগুলো অপ্রাসঙ্গিক কলকাতা, পশ্চিমবাংলা এবং বাঙালির সমাজে। আসলে কোনো কাজ নেই, তৃণমূল একই কাজ করেছিল, রং বদলাও, নাম বদলাও, অসত্যকে সামনে আনো, ইতিহাসের বিকৃতি ঘটাও, এটা ফ্যাসিস্টিক মনোভাবের সঙ্গেই যায়। সবাই প্রতিবাদ করবেন এবং আমার ধারণা মানুষ তার প্রতিবাদ করবে। বিজেপির দাবি, ইচ্ছে করেই বাংলার ইতিহাসের আসল রূপকে সামনে আসতে দেয়নি বামেরা। তাহলে তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কৃতিত্ব দিতে হতো। Why was there a Bengal and why did it become West Bengal? What was the reason that's behind it? এই ইতিহাসটাকে তারা ভুলিয়ে দেওয়া জন্যে ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেনি। কেন? আপনি যদি 20 জুন ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেন তাহলে আপনাকে বলতে হবে ওয়াই 20 জুনে, তার ইতিহাসটা কি, কেন পশ্চিমবঙ্গ গঠন হলো, কারা করলো। ক্রেডিট তো তখন আপনি মার্কস বা লেনিনকে দিতে পারবে না ওরা। ধর্মতলা থেকে দুটি রাস্তা পাশাপাশি গিয়েছে শিয়ালদার দিকে, একটি লেনিনের নামে, অন্যটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে। সেই সুরেন্দ্রনাথ যাকে ব্রিটিশরা বলতেন সারেন্ডার নট, তিনি এতটাই দাপুটে ছিলেন। বিজেপির প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে রাস্তা, তার পাশে ভ্লাদিমির লেনিন থাকেন কিভাবে? ক্যামেরায় সুমন বোসের সঙ্গে পিন্টু সরকার ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।